নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান ডাহাফেল, বঙ্গে পদ্মের অন্দরে তুমুল কোন্দল। জেলায় যেখানে গাড়ি যাবে আটকে দেব, শুভেন্দুকে হুঁশিয়ারি সুপ্রকাশের। দক্ষিণ কলকাতার নামজাদা স্কুলে কাঁচ ভেঙে বিপত্তি, জখম 2 পড়ুয়া। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ছক, অবশেষে পুলিশের জালে কন্ট্রাক্ট কিলার। অবৈধভাবে বাংলায় প্রবেশ করে শ্রমিক হিসাবে কাজ, সোনারপুর থেকে গ্রেফতার 5 বাংলাদেশি। লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 24, 10 জনকে শনাক্ত করা যায়নি। পশ্চিমী ঝঞ্ঝার জের, জাঁকিয়ে শীত উধাও বঙ্গে, পৌষ সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া। গঙ্গাসাগর মেলার মাঝেই অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলে উঠল কচুবেড়িয়ার পুলিশ ক্যাম্প। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছি বিস্তারিত খবরে। পুরস্কারের টোপ দিয়ে পদ দেওয়ার লোভ দেখিয়েও সদস্য সংগ্রহ লক্ষ্যমাত্রার অর্ধেকও কেন ছুঁল না, এই প্রশ্ন তুলে বঙ্গ বিজেপিতে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের পুরনো নেতা কর্মীরা। সদস্যতা অভিযানের শেষ সময়সীমা পর্যন্ত যা খবর, তাতে 50 লক্ষ প্রাথমিক সদস্য হয়নি, অর্থাৎ লক্ষ্যমাত্রার অর্ধেকও ছোঁয়নি। আবার সক্রিয় সদস্য হয়েছে 45,000-এর মতো, রাজ্যে বুথ 79,000। সেই হিসেব মতো দেখা যাচ্ছে প্রতি বুথে বিজেপির একজন সক্রিয় সদস্য দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। পাশাপাশি গতবার না এবছর ভেরিফাইড সদস্য বেশি হলো, তা নিয়েও দলের 2 শিবিরের মধ্যে তর্ক শুরু হয়েছে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন 2018 সালে মিসড কল দিয়ে 82 লক্ষ সদস্য সংগ্রহ হয়েছিল। দিলীপ শিবিরের নেতাদের দাবি তার মধ্যে ভেরিফাইড সদস্য ছিল 68 লক্ষ। দিলীপ ঘনিষ্ঠ দলের এক রাজ্য নেতার দাবি আগের বারের তুলনায় এবার সদস্য সংগ্রহের হাল খারাপ। আবার বঙ্গ বিজেপির বর্তমানে ক্ষমতাসীন শিবিরের নেতাদের পাল্টা দাবি, আগেরবার মাত্র 13 লক্ষ সদস্য ভেরিফাইড ছিল, এবার সেই সদস্য 40 লক্ষের ঘরে পৌঁছে গিয়েছে। ফলে সদস্য সংগ্রহ নিয়ে 2 শিবিরে তরজা যেমন চরমে, তেমনই নাস্তানাবুদ বঙ্গ বিজেপি। একই সঙ্গে দলের পুরনো নেতারাও সরব হয়েছেন। দলের প্রাক্তন রাজ্য সহ সভাপতি রাজকমল পাঠকের অভিযোগ, যারা বঙ্গ বিজেপির মূল স্তম্ভ ছিল, যারা 30-35 বছর ধরে পার্টি করেছে, তাদের মাঠে না নামিয়ে সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছে। কাদের দেখে মানুষ আসবে? দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর থেকে শুরু হয়েছে বিতর্ক। এটি জগন্নাথ মন্দির নাকি জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র, এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি কিভাবে এই মন্দিরের উদ্বোধন হয় তাও দেখবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু অধিকারীর পাল্টা এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র তথা যুবনেতা সুপ্রকাশ গিরি। তিনি বলেন, আর একটা কথা বললে জেলায় শুভেন্দুর গাড়ি যেখানে যাবে সেখানে আমরা আটকাবো। রবিবার কেন্দ্রীয় বঞ্চনা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ কুৎসা অপপ্রচার সহ জগন্নাথ মন্দির নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে একটি মিছিল ও পথসভা করেছে জেলা তৃণমূল। উপস্থিত রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথি জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরিরা। সেখান থেকে কাঁথি জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি নিজের বক্তব্যের মাধ্যমে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ ছুড়েছেন। তিনি বলেন, দীঘা জগন্নাথ মন্দির নিয়ে আর একটা কথা বললে এই জেলায় ওর গাড়ি এগোতে দেব না। শুভেন্দুর গাড়ি যেখানে যাবে সেখানে আমরা তার গাড়ি আটকাবো। দক্ষিণ কলকাতার নামে স্কুলে দুর্ঘটনা, স্কুল বিল্ডিং এর কাজ ভেঙে বিপত্তি, জখম অন্তত 2 জন পড়ুয়া, তাদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। টালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্কুলে ছাত্রছাত্রীদের ঢোকার তাড়াহুড়ো, তারই মাঝে আচমকা স্কুল বিল্ডিং এর ভিতর কাঁচ ভেঙে পড়ে। উপর থেকে নিচে পড়া কাঁচে জখম হয় নিচে দাঁড়িয়ে থাকা 2 পড়ুয়া। স্কুল কর্তৃপক্ষের দাবি, তড়িঘড়ি তাদের উদ্ধার করা হয়। একজনের হাতে চোট লেগেছে, স্কুলেই প্রাথমিক চিকিৎসা করা হয় তার। আরেকজনের মাথায় চোট লেগেছে, তার চোট বেশ গুরুতর, তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর স্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্কুল কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের দাবি, ফি দেওয়া সত্ত্বেও স্কুলে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়নি। ফার্স্ট এড বক্স রাখা থাকলেও তা কার্যকর নয় বলেও দাবি অভিভাবকদের। প্রিন্সিপালের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। তাদের দাবি, প্রিন্সিপাল অভিভাবকদের সঙ্গে দেখা করতে চান না। স্কুলে সময় মতো প্যারেন্ট টিচার মিটিং হয় না বলেও অভিযোগ। নিরাপত্তা এবং স্কুল রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যথেষ্ট ত্রুটি রয়েছে।
অভিভাবকদের অভিযোগ নস্যাৎ করেছে স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি স্কুলে রক্ষণাবেক্ষণ সময় মতো করা হয়, দোতলার ফার্স্ট এড বক্সও রাখা হয়েছে, সময় মতো যখন 2 পড়ুয়া চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। তা সত্ত্বেও অযথা অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন বলেই দাবি। কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা ছক কষেই গা ঢাকা দিয়েছিল দুবাইয়ে। রবিবার কলকাতায় ফিরতেই পুলিশের জালে ধরা পড়ল কন্ট্রাক্ট কিলার মোহাম্মদ আদিল হোসেন। 25 জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কসবা তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় এর আগে আরও একজন গ্রেফতার হয়েছিল। পুলিশ সূত্রে খবর, এই মোহাম্মদ আদিল হোসেনকে এই কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল সুশান্ত ঘোষকে খুনের জন্য। গত 15 নভেম্বর ভর সন্ধ্যায় অ্যাক্রোপলিস মলের কাছে নিজের বাড়ির সামনেই আক্রান্ত হন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে একেবারে সামনে থেকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী, কিন্তু আগ্নেয়াস্ত্র আটকে যাওয়ায় গুলি বেরোয়নি। এই যাত্রায় প্রাণে বেঁচে যান সুশান্ত। এই ঘটনায় হামলাকারী অভিযুক্ত ট্যাক্সি চালক যুবরাজ আহমেদ এবং মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, গত বছর জুলাই মাসে কলকাতায় বসে সুশান্ত ঘোষকে খুনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। ধৃত কন্ট্রাক্ট কিলার আদিলও সেখানে ছিল। এদিকে হামলার আগেই অক্টোবর মাসে কলকাতা ছেড়ে দুবাই পালিয়ে যায় আদিল। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে পুলিশ। শেষ পর্যন্ত আবুধাবি থেকে ফেরার পর রবিবার রাতেই আদিল হোসেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। সুশান্ত ঘোষ বলেছেন, তিনি আগেই জানিয়েছিলেন কলকাতা পুলিশের উপর তার যথেষ্ট বিশ্বাস এবং ভরসা রয়েছে। একজন করে অভিযুক্ত ধরা পড়ছে, খুব তাড়াতাড়ি আসল মাথা ধরা পড়বে বলেও আশাবাদী তিনি। পুলিশ তাদের মতো কাজ করছে, ঠিক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। পুলিশ সূত্রে খবর, বিহারের পাপ্পু গ্যাংয়ের সদস্য এই মোহাম্মদ আদিল হোসেন আদতে বিহারের বাসিন্দা হলেও কলকাতা তপসিয়াতেও ডেরা ছিল তার। সেখানেই রিনিউ করিয়েছিল পাসপোর্টও। কিন্তু কে বা কারা সুশান্ত ঘোষকে খুনের চক্রান্ত করেছিল? কেনই বা খুন করার চেষ্টা হয়েছিল? কারা দিয়েছিল সুপারি? ধৃতদের জেরা করে সেটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 25 জানুয়ারি পর্যন্ত ধৃতদের আদিল হোসেনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বছর খানেক আগে অবৈধভাবে বাংলায় প্রবেশ, তারপর পরিচয় গোপন করে সোনারপুরে বাড়ি ভাড়া নেওয়া, বস্ত্র কারখানা শ্রমিক হিসাবে কাজ জোগাড়, এমনই গুরুতর সব অভিযোগে 5 জন বাংলাদেশিকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। আর তাতে অনুপ্রবেশ নিয়ে বিপদ আজ টের পাচ্ছেন তদন্তকারীরা। এদের জেরা করে সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃতদের পেশ করা হবে বারুইপুর আদালতে। সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকার এক বাড়ি ভাড়া করেছিলেন 5 বাংলাদেশি। একটি বস্ত্র কারখানায় শ্রমিকের কাজ করত তারা, সকলেই পুরুষ। সম্প্রতি তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। খোঁজ খবর নিয়ে জানতে পারে, বছরখানেক আগে 5 পুরুষ বাংলাদেশ থেকে এসে বৈকুণ্ঠপুরের এই এলাকায় একটি বাড়ি ভাড়া নেয়। তারা কেউ প্রতিবেশীদের সঙ্গে মিশে না, তাই তাদের সম্পর্কে বেশি কেউ কিছু জানেন না। এরপর থেকে পুলিশ তাদের দিকে বাড়তি নজর দেয়। রবিবার রাতে গ্রেফতার করা হয় তাদের। যে বাড়িতে ভাড়া থাকতো 5 বাংলাদেশি, তার মালিক আপাতত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা জেলার সীমান্ত এলাকা দিয়ে বহু বাংলাদেশের অনুপ্রবেশের অভিযোগ ওঠে মাঝে মধ্যে। সীমান্ত পেরিয়ে ঢুকে তারা কিছুটা শহর ঘেঁষা এলাকাগুলিতে এসে স্থানীয় মানুষজনের সঙ্গে মিশে যেতে চায়, যাতে সহজেই সন্দেহভাজন না হয়ে ওঠে। সেই কারণে এই পরিকল্পনা। পুলিশ পরবর্তী সময়ে নথিপত্র ছাড়া এভাবে ঢুকে পড়া বাংলাদেশিদের জেরা করে এসব তথ্য জানতে পারে। সম্প্রতি বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বিভিন্ন সীমান্ত দিয়েই অনুপ্রবেশ ঘটছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে, তাই নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত সুরক্ষায়। তবে বৈকুণ্ঠপুর থেকে ধৃতরা সম্প্রতি আসেনি, বছরখানেক আগেই তারা ঢুকেছে এপারে। কোথা দিয়ে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে, তাদের জেরা করে সব তথ্য জানতে চাইছে পুলিশ। আমেরিকার ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 24 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে 10 জনের পরিচয় পাওয়া যায়নি। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বহুজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কিছু কিছু স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও 6টি দাবানল নিয়ন্ত্রণের বাইরে। একদিকে আগুন নেভাতে শহরে জলের তীব্র সংকট, অন্যদিকে বৃষ্টির অভাব, তার উপর মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে ঝোড়ো বাতাস। হু হু করে চারদিকে ছড়িয়ে পড়ছে ভয়াবহ আগুন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000-এর বেশি ঘরবাড়ি ও বাসভবন ও স্থাপনা। এদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সামনের সপ্তাহের শুরুতে আবারও তীব্র বাতাস বয়ে যেতে পারে ও তাতে দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে বলে।
অগ্নি নির্বাপন কর্মীরা দাবানল নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করছেন। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস শহর। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু। চারপাশে সাইরেনের শব্দ, ধোঁয়ায় অন্ধকারে আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসেস হেলিকপ্টার। চারিদিকে হন্যে হয়ে ছুটে চলেছেন লোকজন। কে কোথায় যাবেন বুঝতে পারছেন না। সবার চেহারায় আতঙ্ক ছেয়ে গিয়েছে। বাড়ি গাড়ি ফেলে পালাচ্ছেন বাসিন্দারা। এই বিধ্বংসী দাবানলে এখনো পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘর ও গাড়ি। এরই মধ্যে ক্ষতি হয়েছে 50 বিলিয়নের বেশি ডলারের সম্পদের। সেই সঙ্গে চলছে লুটপাট। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার উত্তরে হওয়ার বাধা পাওয়ার জাঁকিয়ে শীত যেন উধাও বঙ্গে। পৌষ সংক্রান্তিতেও কি এমনই থাকবে আবহাওয়া? বড় আপডেট দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে দার্জিলিং এ বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আগামী দুদিন তাপমাত্রার বড় সড় পরিবর্তন নেই। পরে সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। গতকাল এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল 2 ডিগ্রি। আগামী দুদিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে কলকাতা সহ 5 জেলায়। স্বাভাবিকের উপরেই থাকবে দিন ও রাতের তাপমাত্রা। কমেছে উত্তরে হাওয়ার দাপট। শীতপ্রেমীদের প্রশ্ন, বঙ্গে কি এই মরশুমে আর দেখা মিলবে না শীতের? যদিও এ বিষয়ে এখনই কিছু জানাচ্ছেন না আবহাওয়াবিদরা। গঙ্গাসাগর মেলার মাঝেই অঘটন। ভর সন্ধ্যায় কচুবেড়িয়ার পুলিশ ক্যাম্পে বিধ্বংসী আগুন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। তড়িঘড়ি শুরু হয়েছে আগুন আয়ত্তে আনার। আগুনকে আয়ত্তে আনার কাজে হাত লাগিয়েছেন দমকলের আধিকারিকরা। সরিয়ে ফেলা হয়েছে মজুদ গ্যাস সিলিন্ডার। প্রতিবারের মতো এবছরও শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। ভিন রাজ্যই শুধু নয়, বিদেশিদেরও দেখা মেলে সেখানে। সব দিক বিবেচনা করে আঁটুর সাঁটুর নিরাপত্তার ব্যবস্থা করে রাজ্য। এবারও তার অন্যথা হয়নি। গঙ্গাসাগর মেলা 30 কিলোমিটার দূরে কচুবেড়িয়া। পুণ্যার্থীরা ওই এলাকা দিয়েই মেলায় যান। স্বাভাবিকভাবেই সেখানে পুলিশের ক্যাম্প করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কচুবেড়িয়ার আশ্রম মোড়ে 2টি পুলিশ ছাউনি দাউ দাউ করে জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে দমকলের 2টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই আগুন আয়ত্তে এসেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে দর্শনার্থীদের মধ্যে। তবে কি থেকে এই আগুন তা এখনো স্পষ্ট নয়। আগুন আয়ত্তে এলে কারণ জানা যাবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনো জানা যায়নি। গত বছর বাংলাদেশের কলকাতা দখলের ডাকের হুমকির পর চরম কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। বলাই বাহুল্য, শুভেন্দুর কথায় এপারে তখন উঠেছিল হাসির রোল। দেখতে দেখতে নতুন বছরে পা। বাংলাদেশে আজও হিন্দু বিদ্বেষ অব্যাহত। ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। বারবার সীমান্তে কাঁটাতার তৈরিতে বাধা বিজিবি। ও দেশের হুঁশিয়ারির মধ্যেই এবার বাংলাদেশকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অতিবার বেরোনা, ঝড়ে ভেঙে যাবে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভারত এখন তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ। দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না আমাদের সেনা পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত তা জানেই না বাংলাদেশ। ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে 5 থেকে 7টি ড্রোন পাঠিয়ে দিলেই সব শেষ। লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। জনগণের থেকে চাঁদা তুলে নির্বাচন লড়তে চায় আপ। রবিবার সাংবাদিক বৈঠক থেকে জনগণের কাছে 40 লক্ষ টাকা আর্থিক সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী মার্লেনা। তার কথায়, মানুষ আমাদের দলের উপর আস্থা রেখেছে, আর সেই আস্থা থেকেই দলকে নির্বাচনে লড়তে অর্থনৈতিক সহযোগিতা যোগাবে জনগণ। ভোট যুদ্ধে লড়াইয়ে আপাতত অতীশীর ভরসা চাঁদা। আর সেই ভরসার জায়গা থেকে ইতিমধ্যে একটি অনলাইন লিঙ্ক তৈরি করেছে আপ, যেখানে গিয়ে দলকে নির্বাচনে লড়ার জন্য আর্থিকভাবে সাহায্য করতে পারবেন সাধারণ মানুষ। এদিন জনতার কাছে কুর্নিশ জানিয়ে অতীশী বলেন, গত 5 বছর ধরে মানুষের বিশ্বাসেই আমি একজন বিধায়ক থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। জীবনে এত কিছু জনগণের সমর্থন ছাড়া আমার পাওয়ার সম্ভব ছিল না। তিনি আরো বলেন, রাজনীতির এই পথটায় মানুষের সমর্থন ছাড়া আমি একা হাঁটতে পারতাম না।
মানুষ আমার উপর আস্থা রেখেছে, প্রতি মুহূর্তে আমাকে সহযোগিতা জুগিয়েছে। এবার নতুন বছরে যখন আমরা আরো একটি নির্বাচনের দোরগোড়ায়, সেই সময় আবারও একবার মানুষের সমর্থনটাই প্রয়োজন। এর আগেও একাধিক নির্বাচনে আপ যে জনগণের আর্থিক সহযোগিতায় লড়াই চালিয়েছে, সেই কথাও জানান অতীশী। আসন্ন নির্বাচনে কলকাজি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন আপ নেত্রী অতীশী মার্লেনা। ওই কেন্দ্রই তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি নেতা রমেশ বিধুরি। করোনাকালে নিম্নবিত্ত মানুষের কাছে খাবার পৌঁছানোর জন্য সিপিএম চালু করেছিল শ্রমজীবী ক্যান্টিন। বিনামূল্যে খেটে খাওয়া মানুষদের মুখে খাবার তুলে দিতে এই উদ্যোগ নিয়েছিল বামেরা। এরপর রাজ্য সরকারের উদ্যোগে শুরু হলো মা ক্যান্টিন। 5 টাকার বিনিময়ে পথ চলতি মানুষ, অফিস যাত্রী এবং ফুটপাতবাসীদের জন্য শুরু হয় এই মা ক্যান্টিন। এবার ময়দানে বিজেপিও। কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে শুরু হচ্ছে 10 টাকার বিনিময়ে রাতের খাবারের ব্যবস্থা। নাম দেওয়া হয়েছে চেটে পুটে। কারা পাবেন এই সুবিধা? জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকেই বিজেপি নেতা সজল ঘোষ শুরু করছেন এই পদক্ষেপ। মধ্য ও উত্তর কলকাতায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য 10 টাকার বিনিময়ে বাড়িতে খাবার পৌঁছে দেবে বিজেপি। আর্থিকভাবে পিছিয়ে থাকা বৃদ্ধ দম্পতিদের জন্যই মূলত এই উদ্যোগ। যেসব বৃদ্ধ বৃদ্ধারা বাড়িতে একা থাকেন, অসহায়, তাদের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ করছেন বিজেপি নেতা সজল ঘোষ। তবে তিনি পরিষ্কার জানিয়েছেন, মা ক্যান্টিনের সঙ্গে এর কোনো মিল নেই। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সজল ঘোষ এই এলাকায় বারবার জনসেবামূলক কাজ করেছেন। আগেও আমাদের দল এই ধরনের জনসেবামূলক কাজ করেছে। অনেক সময় বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে রান্না করার মতো পরিস্থিতি থাকে না, তাদের জন্যই মূলত এই উদ্যোগ। তবে এটা কারো পাল্টা নয়, আগেই বলে দিলাম। এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।